Rahmatullahi wa barakatuhu. Good morning, Jason. Good morning. Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi allazina istafa. Amma ba'd, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রিয় মডারেটর গিয়াসউদ্দিন ভাইকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে যারা উপস্থিত রয়েছেন। 100 পার্টিসিপেন্টস আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রোগ্রামটিকে অ্যারেঞ্জ করেছেন, নেপথ্যে কাজ করছেন সকলকে। আজকের এই চমৎকার প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন নিশ্চয়ই আপনাদের অনেক জিজ্ঞাসা আছে। অনেকেই প্রশ্ন করেন যে ডিএক্সএন বিজনেসটা হালাল নাকি হারাম। এই বিষয়টা আমরা ইতিপূর্বে আরেকটি প্রোগ্রাম করেছি। আমরা সেই প্রোগ্রামে বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম এবং উপস্থাপন করেছিলাম যে ডিএক্সএন বিজনেসটা আসলে কেমন। এরপরে আমরা বিভিন্ন ভয়েস মেসেজের মাধ্যমে আপনাদেরকে অবহিত করার চেষ্টা করেছি। তো তারপরেও আজকে যেহেতু গিয়াসউদ্দিন ভাই বললেন আরেকটি প্রোগ্রাম আমরা করতে চাই, তো সেই প্রোগ্রামে আজকে আমরা উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি গিয়াস ভাইকে এত চমৎকার একটি প্রোগ্রামের অ্যারেঞ্জ করার জন্য। প্রথমেই বলে নেই যে ডিএক্সএন একটি বিজনেস, এটা কিন্তু জব না। আর ডিএক্সএন বিজনেসটি সারা বিশ্বের 200 দেশে পরিচালিত হচ্ছে, বেসড অফ ক্যানোডার্মা, অর্থাৎ ক্যানোডার্মা থেকে তৈরি আমাদের পণ্যগুলো। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মান্না সালোয়া হিসেবে ক্যানোডার্মা বা মাশরুমকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 6টি খাবারের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি খাবার হচ্ছে মাশরুম। এবং আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে ভেষজ যে গুণগুলো রয়েছে এই গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রয়েছে মাশরুম, এবং সেকেন্ড পজিশনের যেটা রয়েছে তার ক্রাইটেরিয়া অনেক কম মাশরুম থেকে। এই মুহূর্তে আসলে পয়েন্টগুলো আমার মনে নাই, তবে 200 পয়েন্টের উপরে রয়েছে মাশরুম, এবং মাশরুমের পরে যে সেকেন্ড পজিশন রয়েছে এই পরিসংখ্যানটা আমি দেখেছিলাম, বাট সংগ্রহে আমার নাই এখন, তো সেটা কিন্তু অনেক কম। সো মাশরুম অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিজনেসম্যান ছিলেন, এবং পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে মানুষের জন্য জীবিকার যতগুলো মাধ্যম করা হয়েছে তার মধ্যে আমরা প্রধানত দুটি মাধ্যম জানি, একটি বিজনেস, একটি হচ্ছে জব। তো যে জীবিকা রয়েছে এর 4/3 অর্থাৎ 4/3 কিন্তু বিজনেসের মাধ্যমে আসে, আর 1 ভাগ বিভিন্ন মাধ্যমে আমরা পেয়ে থাকি। সো বিজনেসটা যদি হালাল হয় তাহলে আমাদের জন্য কিন্তু আর চিন্তার কোনো কারণ থাকে না, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা জানবো যে ডিএক্সএন বিজনেসটা কি আসলেই হালাল নাকি হারাম। হালাল এবং হারাম বিজনেসের মধ্যে 3টি মূল ক্রাইটেরিয়া থাকে। এই 3টি বিষয় যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে হালাল হয়ে যাবে, আর যদি 3টি বিষয় যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে সেটাকে নিঃসন্দেহে হারামের মধ্যে শামিল হয়ে যাবে বা গণনা করা যাবে। তাহলে আমরা বিভিন্ন আলেম ওলামা থেকে আমরা যে 3টি বিষয় যে 3টি বিষয় নিয়েই আসলে কথাবার্তা হয়, এবং আপনারা যতগুলো ভিডিও দেখেছেন, যতগুলো মানুষের কাছ থেকে মন্তব্য শুনেছেন, সেই 3টি বিষয় কিন্তু উপস্থাপন করা হয়, এবং সেটার আলোকেই বলা হয় ডিএক্সএন হারাম একটি বিজনেস। আনফরচুনেটলি আমি বলবো যে যারা বলে থাকেন বা যারা বলেছেন এখন পর্যন্ত আইডেন্টিফাই করে বলেছেন যে ডিএক্সএন হারাম বিজনেস, এ পর্যন্ত আমি শুনিনি। দায়িত্ব নিয়ে বলছি, এ পর্যন্ত আমি শুনিনি। এবং আমাদের সাথে যত আলেম ওলামা যারা এই বিষয়ে অনেকে ফতোয়া দেওয়ার চেষ্টা করেছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে যে আপনারা ডিএক্সএন সম্পর্কে কতটুকু জানেন। তো তারা যেটুকু বলেছে যে ডেস্টিনি সম্পর্কে তারা জেনে ডেস্টিনির উপরের ভিত্তি করে এই ফতোয়াগুলো তারা দেওয়ার চেষ্টা করেছে, বাট আনফরচুনেটলি তারা পার্টিকুলার ডিএক্সএন কে তারা কিন্তু বলে নেই। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিতে চাই এই 3টি পয়েন্টে যাওয়ার আগে। সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশে আমরা অনেকেই ব্যাংকের সাথে জড়িত। যদি স্বাভাবিকভাবে আমরা যদি কাউকে বলি যে ব্যাংকিং ব্যবস্থা বা ব্যাংকের সাথে জড়িত থাকাটা কি, তখন কিন্তু সবাই বলবে, এক বাক্যে বলবে এটা হারাম। ব্যাংকের সাথে জড়িত থাকা, ব্যাংক থেকে ঋণ নেওয়া, ব্যাংকে অ্যাকাউন্ট করা, সেখানে টাকা ডিপোজিট রাখা, এটাকে সুদ হয়ে যায়। তো আমরা যদি সেখানে একটু পার্টিকুলার বলি যে ইসলামী ব্যাংক, তখন কিন্তু সে একটু দমে যাবে, একটু থেমে যাবে, এবং তখন বলবে ইসলাম ব্যাংক, হ্যাঁ ইসলাম ব্যাংক হতে পারে, ইসলাম ব্যাংক হালাল হতে পারে। আবার যারা অনেকেই আছেন যারা কোনো কিছু মানতে চান না, একেবারে মানে গায়ের জোরে ঠেলে নিয়ে যেতে চান, তা বলবো আরে বাদ দাও,
ওই ডিএক্স এই ইসলামী ব্যাংকও হারাম। ওই ধরো পিছন থেকে হাত ঘোরায় সামনে থেকে খাওয়া আর পিছন থেকে ঘোরা খাওয়া, এই আর কি, তাছাড়া আর কিছুই না। আমি তাদেরকে একটু প্রশ্ন করতে চাই, যারা এই এভাবে ধুয়ে দিতে চান, একদম কোনো কিছু মানতে চান না, একেবারে ক্লিয়ার করে দিতে চান, সবগুলোকে এক নজরে দেখতে চান, তাদের জন্য আমি বলি যে দেখেন, আমাদের বিয়ে প্রথা, বিয়ের যে সিস্টেম, এই বিয়ে সিস্টেমটা হালাল একটি একদম সামাজিক একটি কাজকে সামাজিক করে দেওয়ার যে মাধ্যম, সেটা হচ্ছে বিয়ে। তো আপনি এই বিয়েটাকে কি করা হয়, বিয়েটার এমন কোনো কাজ নাই যেখান থেকে আপনাকে চন্দ্র ছুঁতে হয় বা সাগরের নিচে যেতে হয়, অথবা অমানব মানে অতিমানবীয় কিছু করতে, তা কিন্তু নয়। এখানে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু তেলাওয়াত করে শোনায় দিতে হয়, কবুল বা ইজাজত দিতে হয়, শর্ত আছে সেটা কবুল করবে, আর হচ্ছে দেনমোহর ধার্য করতে হয়। এই ৩টি বিষয় করলেই কিন্তু এটা হালাল হয়ে যাবে। হ্যাঁ? তো এই ৩টি বিষয় বেঁধে রেখে যদি আমরা এই বিষয়টাকে হালাল, আমরা যদি এই বিষয়টাকে প্রচলন করি, বা যে কেউ যদি এগুলো করতে চায়, তাহলে কিন্তু সে আসলে পানিশমেন্টের শিকার হয়, বা সমাজে লাঞ্ছিত, বঞ্চিত, বা তাকে নিগৃহীত করা হয়। তাহলে এখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে নিতে পারেন যে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে আপনি কিন্তু, এটা হালাল হয় যেহেতু, তাহলে অর্থনীতিটাও কিন্তু সে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হালাল হতে পারে। এবার আসি বিজনেস কিভাবে হারাম হয়। বিভিন্ন আলেম ওলামারা যেভাবে আমাদেরকে যে ৩টি বিষয়ে বলেছেন, যে একটি বিষয় হচ্ছে অদৃশ্য বস্তু যদি থাকে, কোনো বিজনেসের অদৃশ্য বস্তু থাকে, অর্থাৎ সেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সেটার দাম নির্ধারণ করে দেওয়া হয়। যেমন ডেস্টিনিতে এটা করা হয়েছিল যে আপনি ৫,০০০ টাকার গাছ কিনলেন, বা ৫,০০০ টাকার কোনো পণ্য কিনলেন, সেটা কিন্তু আপনি ধরতে পারছেন না, দেখতে পারছেন না, সেটা আপনি যাচাই করতে পারতেছেন না, বাছাই করতে পারতেছেন না, কিন্তু টাকা দিয়ে দিচ্ছেন, এটা হারাম। অদৃশ্য কোনো বস্তুর উপর দাম নির্ধারণ করে সেটাকে আপনি নিজের করে নেয়া, এটা হারাম। তো আমরা এই ক্ষেত্রে এই শর্তটার সাথে আমরা একটু মিলাই দেখি যে ডিএক্সএন কি বলে। ডিএক্সএন এ কিন্তু অদৃশ্য কোনো বস্তু নেই। ডিএক্সএন একদম দৃশ্যমান। আপনি দেখে শুনে বুঝে এই পণ্যটা ব্যবহার করতে পারেন। আমাদের সব পণ্যই দৃশ্যমান, সব পণ্যই ইউজেবল প্রোডাক্টস, এবং সব পণ্যই রিজনেবল প্রোডাক্টস। ধরা যায়, ছোঁয়া যায়, ব্যবহার করা যায়। এমন না যে প্রোডাক্টটা এনে আপনি ঘরে রেখে দিচ্ছেন, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা ব্যবহার করা যায় না। সো এটার আমি কিভাবে যাচাই বাছাই করব? পণ্য দিয়েছেন ঠিক, কিন্তু এটা একটা যাচাই বাছাই করার কোনো উপায় নেই। তা না কিন্তু। আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে ডেইলি ইউজেবল প্রোডাক্টস। শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, সবকিছুই। চা, কফি, হরলিক্স, জুস যাই বলেন না কেন। তাহলে এই শর্তটি কিন্তু আমরা ফুলফিল করে ফেললাম। যে তাহলে কিন্তু এই শর্তটা আমরা পার পেয়ে গেলাম। অর্থাৎ আমরা পার করলাম যে আমাদের এটা অদৃশ্য বস্তু নেই, আমাদের সবগুলো দৃশ্যমান বস্তু। নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে ক্ষতিকর কোনো বস্তু যদি থাকে। আপনি বিজনেস করছেন ঠিক, বস্তুটা দৃশ্যমান, ধরা যায়, ছোঁয়া যায়, বাট ক্ষতিকর বা হারাম বস্তু, যেখানে সেই পণ্যগুলো একদম হারাম বা ক্ষতিকর, মানুষের ক্ষতি করে। যেমন হতে পারে সিগারেট, হতে পারে মদ, হতে পারে গাঁজা, বা এই ধরনের অনেক কিছু আছে, আমি পার্টিকুলার এইগুলো উল্লেখ করলাম। তাহলে সেই বস্তুগুলো যদি আপনি কেনাবেচা করেন, দাম নির্ধারণ করেন, দৃশ্যমান হয়, তাহলে সেটা কিন্তু হারাম হয়ে যাবে। সেটাও আপনি করতে পারবেন না। সো আমাদের পণ্যগুলো সম্পূর্ণ হালাল। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পণ্যগুলো সম্পূর্ণ হালাল, উপকারী। সো আমরা এটাও কিন্তু পার করে ফেললাম। ২য় শর্তটাও কিন্তু আমরা পার করলাম যে এটা আমাদের হালাল। তাহলে আমরা এই ২টি শর্ত পার করলাম। এবার আসা যাক তৃতীয়টিতে, যে তৃতীয়টিতে তারা কি বলে? আলেম ওলামারা যারা ফতোয়া দিয়েছেন, এই ৩টির আলোকে দিয়েছেন গারার বা জুয়া। আ সেটা হচ্ছে জুয়া। সেই জুয়া বিষয়টি হচ্ছে যে আপনি এটাও কিন্তু ওনারা এখান থেকে বের করেছেন, ডেস্টিন থেকে বের করেছেন, যে একটি হাত একদম লম্বা হয়ে চলে যেতে থাকলো, চলে যেতে থাকলো, এবং অনেক দূরে যেতে থাকলো। হ্যাঁ? সেখান থেকে আপনি আ আরেকটি হাত একদম কাছে রয়ে গেল, বা আর সেই হাতটি ছড়াইতে পারলেন না। তাহলে আপনি পরিশ্রম করলেন ঠিক, দৌড়াদৌড়ি করলেন ঠিক, কিছুই পেলেন না। পারিশ্রমিক আপনি পেলেন না। এটাও হারাম। অর্থাৎ আপনি পরিশ্রম করলেন কিন্তু কি পেলেন না? সেখানে আপনি কোনো ফায়দা পেলেন না, পারিশ্রমিক পেলেন না, আপনি মূল্য পেলেন না। তাহলে সেটা হারাম। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু দেখি যে ডিএক্সএন এর ব্যাপারটা কেমন? ডিএক্সএন এর ব্যাপারটা হচ্ছে আমাদের ৩ টে আ সর এ প আমাদের ৩ টা অফার রয়েছে, হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। তাহলে ডিএক্সএন ১ম এ হেলথ এর বেনিফিট এর জন্য, বা হেলথ বেনিফিট আমাদের জন্য অফার করে। আপনি যদি একটি প্রোডাক্ট ইউজ করেন, সেই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে আপনি হেলথ বেনিফিট পেতে পারেন, এবং আপনি যদি আইডিটি অ্যাক্টিভ করেন, অর্থাৎ মিনিমাম কোয়ালিফাইং পিবি করেন। যেমন ধরেন আপনি ১০০ পিবি করলেন। বিজনেস যদি করতে চান, আমাদের কিন্তু ৩ টি অফার আপনার জন্য। একটা হচ্ছে হেলথ,
এটা হচ্ছে ওয়েলথ, দুটো মিলে হ্যাপিনেস। এখন আপনি যদি বলেন না আমি বিজনেস করব না, আমি বাজার থেকে যেমনটি পণ্য কিনে ইউজ করি আমি ঠিক সেরকম ইউজ করব, তাহলে কিন্তু আপনার ওই বিজনেসের বা ইনকামের কোনো প্রশ্ন ওঠে না। সেক্ষেত্রে আপনি কি করলেন, একটি টুথপেস্ট কিনে ব্যবহার করলেন, ব্যবহার কেনার পরে আপনি যদি মনে করেন এটা ভালো, ব্যবহার করলেন, ভালো না হলে আর ব্যবহার করলেন না বা বিজনেসে করলেন না। এমন তো হতেই পারে, আমরা হয়ই তো, আমরা বাজার থেকে দেখে গেলে একটা জিনিস নিয়ে যাচাই বাছাই করে নিয়ে আসি, আনার পরে দেখা যায় যে আমি যেটুকু যেমন এক্সপেক্ট করেছিলাম তেমন না আসলে, তখন আমরা দ্বিতীয়বার সেই প্রোডাক্ট আর কিনিও না, আর যদি সুযোগ থাকে তাহলে সেটা ফেরত দিয়ে আসি। আমরা আপনাদেরকে অফার করি যে আমরা বিশেষ করে আপনাদেরকে বলি আমাদের একটি প্রোডাক্ট ইউজ করেন, যদি মনে করেন ভালো তাহলে ইউজ করবেন, যদি মনে করেন ভালো না তাহলে আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এটা বলি যে আপনি ফেরত দিতে পারেন। আপনি যদি প্রোডাক্টটা না রাখেন ফেরত দিতে পারেন, আমরা আপনাকে টাকা ব্যাক করব। আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েই থাকি। সো এখানে ক্ষেত্রেও আমরা কিন্তু এখানে এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে কিন্তু এখানে আপনি কোন জুয়ার ব্যাপার থাকলো না যে আমি টাকা দিয়ে যে জিনিস কিনলাম কিন্তু ব্যবহার করতে পারলাম না বা আমার এই টাকাটা লস হয়ে গেল। দ্বিতীয় হলো ইনকামের, ওয়েলথ, ইনকামের। তো আপনি ১ম এ কিনলেই তো আপনার একটা ইনকাম আপনি পাচ্ছেন। 6% আপনি ইনকাম এখান থেকে পাচ্ছেন। তাহলে এখানে কিন্তু জুয়ার কোন ব্যাপার নেই যে আপনি কাজ করলেন অথচ এখানে টাকা পেলেন না। আপনি এখান থেকে ক্ষতিগ্রস্ত হলেন। এমন কোন ব্যাপার নেই কিন্তু। আমাদের হাতের কোনো ব্যাপার নেই যে একটা হাত অনেক দূরে চলে যাবে, আরেকটা হাত আ থেমে থাকবে, তাহলে আমি কোনো ইনকাম পাবো না। আমাদের হাতের কোনো ব্যাপার এখানে নেই। আমাদের নিজে খাইলেও এখান থেকে ইনকাম পাওয়া যায়। প্রিয় বিজনেস পার্টনারগণ, তাহলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারলেন যে ৩ টি বিষয় আমরা ফুলফিল করেছি। আপনারা যদি এই বিষয়টি আরো বেশি বিস্তারিত জানতে চান তাহলে আমার সাথে আ মোবাইলে কথা বলতে পারেন ব্যক্তিগতভাবে। যে ৩ টি বিষয়ই কিন্তু আসলে বিভিন্ন আলেম ওলামা ফতোয়াদের ক্ষেত্রে ৩ টি বিষয় উপস্থাপন করেছেন। এবার আসেন, আ এই ৩ টি বিষয় বা আরেকটি বিষয় আমাদেরকে বলা হয় বা বুঝানো হয়। নিশ্চয়ই আপনারা এই কথাগুলো শুনে থাকেন, যখন আপনারাও জানেন এই বিষয়গুলো। এই ৩ টি বিষয় যখন আপনি উপস্থাপন করেন তখন আরেকটি বিষয় তারা এড করে দেয়। যে হ্যাঁ, এই ৩ টে বিষয় আপনারা পার করেছেন। নিঃসন্দেহে আমরা বলব যে আপনারা এই ৩ টি বিষয় পার করেছেন। আপনাদেরকে হারাম বলার কোনো উপায় আমাদের কাছে নেই। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ কিন্তু হারাম ফতোয়া ডিএকশন কে দিতে পারেনি। তবে যারা দিয়েছেন তারা লিখিত দেন নাই, মুখে, মুখে বলেছেন। এবং লিখিত দেওয়ার কোনো উপায় তাদের কাছে নেই। আমরা আ আলোচনা করেছি, তাদের সাথে কথা বলেছি। কট্টর বিরোধী যারা আমাদের, যারা অনেকভাবে, আমিও এটার শিকার হয়েছিলাম। অনেকভাবে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল, যারা অনেকভাবে আমাদেরকে প্রচারণা চালিয়েছে, আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাস করেছে। তো তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আপনারা কি লিখিত একটি ফতোয়া দিতে পারবেন কিনা ডিএকশন এর ব্যাপারে, যে ডিএকশন হারাম। তখন তারা বলেছিল না, ডিএকশন এর সম্পর্কে আমরা হারাম ফতোয়া দিতে পারব না। কারণ এমন কোনো কিছুই আমরা পাইনি যেটা হারাম। তবে ডিএকশন করলে একটা মানুষের অন্যান্য কাজ থেকে আ সে হয়ে যেতে পারে। শুধু ডিএকশন এর মধ্যে থাকতে পারে। অন্য কোনো বিষয়ে সে গুরুত্ব নাও দিতে পারে। এই ক্ষেত্রে আমরা মনে করি যে অন্য কোনো পেশা করলে, পেশা অবলম্বন করলে ভালো হয়। তখন আমার কথা হলো তার ক্ষেত্রে মনে হচ্ছে যে অন্য কোনো বিষয় আমরা ছেড়ে দিয়ে শুধু ডিএকশন করলাম, ডিএকশন এর মধ্যে আমরা থাকলাম। তো আমার কথা হচ্ছে এটা তো সবার জন্য না। আপনি অন্য কোনো বিষয় কি করবেন? আর ডিএকশন এ করার সাথে, সাথে তো সবকিছু করা যায়। এটা কিন্তু ব্যাপার না। তো তাদের একটা অছিলা হচ্ছে যে অনেকেই বলে যে এটা পরিশ্রম ছাড়া ইনকাম পাওয়া যায়। এখান থেকে পরিশ্রম ছাড়া ইনকাম পাওয়া যায়। বিলিভ করেন আসলে পরিশ্রম ছাড়া কেউ ইনকাম যদি পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন যে হ্যাঁ, পরিশ্রম ছাড়া এখান থেকে ইনকাম পাওয়া যায়। ১ পয়সাও পাওয়া যায় না প্রিয় ভাইয়েরা। আজকে যারা নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলি, পরিশ্রম ছাড়া আপনি একটি পয়সাও পাবেন না। ইভেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। পৃথিবীতে যতগুলো পেশা আছে, যতগুলো পেশা আছে, ইভেন ইমামতির ক্ষেত্রেও আমি বলতে পারি। আ ডোন্ট মাইন্ড প্লিজ। আমি সবার জন্যই বলছি না। আমি সবার জন্যই বলছি না। আমি পার্টিকুলার না বলি। তো আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি এবং এটা আমি চ্যালেঞ্জ করেছিলাম অনেকের সাথে এবং তাদের সাথে আমি কথা বলেছি পারসন টু পারসন, এবং তারা প্রশ্নের উত্তর দিতে পারে নাই আমার। সেটা হচ্ছে পৃথিবীতে যতগুলো পেশা আছে, সেই পেশার মধ্যে ফাঁকি ঝুঁকি অনেক কিছুই আছে এবং সেগুলা আপনি বলতে পারবেন না 100% হালাল। কোন পেশায় 100% হালাল আপনি বলতে পারবেন না। আপনি কোন পেশাগুলো, আপনি পার্টিকুলার কোন পেশার নাম বলেন, সেটা শিক্ষকতা বলেন, সেটা ইমামতি বলেন, সেটা বিজনেস বলেন, অনেক কিছুই আছে ভাই। তো এগুলা যদি আপনি মিলাইতে যান, সেখানে মিলাইতে গেলে দেখবেন সেগুলো 100% হালাল না এবং সেখানে অনেকভাবেই সেগুলা কলুষিত করা হচ্ছে এবং সেখান থেকে অনেকভাবেই তারা হারামে পরিণত করছে এটা। তাহলে আমাদের বিজনেসটা তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে তাদেরটা যদি 100% হালাল হয়, আমাদেরটা 200% হালাল। কারণ আপনি দেখবেন যে আমাদের বেসড অফ শরিয়া লেখা নেই আমাদের কোম্পানিতে। বাট প্রতিটি রন্ধ্রে, রন্ধ্রে শরিয়া মেইনটেইন করা হয়। প্রথমত আপনি একটি টাকা ইনকাম করতে হইলে ১ম কিন্তু আপনাদেরকে কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। অর্থাৎ
100 পিবি আপনাকে করতে হবে। প্রথম একদম আপনার ফার্স্ট লেভেলে এট দ্য বিগিনিং, আপনি শুরুতেই আপনি যদি 6% কোয়ালিফাই করেন তাহলে কিন্তু ওই মাসে ইনকামটা আপনি পাবেন। তার মানে আপনাকে যে শরিয়া মেনটেন করতে, অর্থাৎ কিছু লস থাকতে হবে, কিছু অংশগ্রহণ থাকতে হবে, কিছু অংশগ্রহণমূলক আপনার বিজনেসে আপনার অংশগ্রহণ থাকতে হবে, তাহলে বিজনেসটা হালাল হবে। কিছু লস থাকতে পারে, লস এবং লাভের ভাগিদার হইতে হবে। তাহলে আপনি কিছু লস করলেন, অর্থাৎ কিছু ইনভেস্ট করলেন, ইনভেস্ট করে আপনি প্রোডাক্ট কিনলেন এবং পরিশ্রম করলেন, এই পরিশ্রম এবং ইনভেস্টের বিনিময়ে কিন্তু আপনি ইনকামটা পেয়ে গেলেন। এবং পরবর্তীতে যদি আপনারা যান, যারা বড় বড় লিডার আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের স্টার এজেন্ট কোয়ালিফাইং, স্টার ডায়মন্ড কোয়ালিফাইং, ইএসডি কোয়ালিফাইং, এসএসডি কোয়ালিফাইং, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শরিয়া মেনটেন করা হয় এবং শরিয়ার যে এইগুলো বিষয়গুলো সেক্ষেত্রে কিন্তু সেগুলো পাই পাই করে বোঝানো হয়। আপনি এই পর্যায়ে যদি না যান তাহলে কিন্তু আসলে নিজের ভিতর থেকে বুঝবেন না যে আসলে আমাদের কোম্পানিটা শুধু উপরে লেখা নাই যে বেস্ট অফ শরিয়া, আর ভিতরে কতটুকু শরিয়া মেনটেন করা হয়, কতটুকু হালাল পদ্ধতি অবলম্বন করা হয়। এখানে একদম স্বচ্ছভাবে আপনি প্রতিটা টাকা আপনাকে দিয়ে দেওয়া হয়। একটা টাকাও কিন্তু আপনার মায়ের খাওয়ার অন্য কোনো ব্যক্তি খেতে পারবে না, বা অন্য কোনো ব্যক্তি আপনার আপনাকে বঞ্চিত করতে পারবে না। আপনি এখান থেকে আপনার হক গুলো নষ্ট করতে পারবেন। হ্যাঁ, ব্যতিক্রম কিছু আছে, কিছু ব্যক্তি আছে যারা করছেন তাদের জন্য হারাম, এটা আমি বলবো। বাট ডিএক্সএন হারাম না। সেটা হচ্ছে একজন ব্যক্তি বলল কোন একদম, ধরেন আমাদের এরকম অনেক লোভী ব্যক্তি আছে, তারা মিথ্যা কথা বলে বা ই করে, হ্যাঁ ভাই আসেন, আপনি এই 1 মাস 2 মাস করলে প্রতি মাসে 10,000 টাকা করে ইনকাম করতে পারবেন। এটা যদি বলে কাউকে এরকম ফাঁদে ফেলায় তার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় বা তার কাছ থেকে ই করে, তাহলে সেটা কিন্তু হারাম। এটা কিন্তু ডিএকশন এর রুলস না। সে ব্যক্তিগতভাবে সেটা করেছে, সেটা কিন্তু হারাম হয়ে যাবে। কারণ সে বলেছে ভাই আপনি 2 মাস করেন, 3 মাস করেন, কোনো টাকা পয়সা এখানে কিছুই কিনা লাগে না ভাই, কিছুই করা লাগে না, এখানে আমাদের সাথে লেগে থাকেন, একটা আইডি করেন, আপনি ইনকাম পাবেন। তাহলে ভাই এটা হারাম, আর আপনি পাবেনও না ভাই। এটা যে বলছে সেটা আপনি পাবেন না, এরকম পাওয়ার কোনো সুযোগ নেই। নাম্বার 1। নাম্বার 2, হারাম হতে পারে আরেকটি বিষয়। সেটা হচ্ছে যে আপনি অন্যের সদস্য বুঝাইয়া শুনাইয়া, ভুল বুঝাইয়া, ভুলভাল বুঝাইয়া, তাকে লোভ দেখাইয়া বিভিন্নভাবে আপনি নীতি নৈতিকতা সবকিছু হারাইয়া, হ্যাঁ? নীতি নৈতিকতা হারাইয়া অন্য একজন ব্যক্তি পরিশ্রম করেছে, তাকে সদস্য বানিয়েছে, তাকে বুঝিয়েছে বিজনেসটা সুন্দর করে, তাকে এখানে আইডি করে দিয়েছে। সে বিজনেস করতেছিল। আপনি মাঝখান থেকে যায়া তাকে উল্টাপাল্টা বুঝালেন, "হ্যাঁ, আপনাকে আমি এটা করে দেব, ওটা করে দেব। ভাই উনি লোক ভালো না। আমিই পৃথিবীর সবচেয়ে সেরা লোক। আমিই সবচেয়ে ভালো লোক ভাই। আমি উপকার করে থাকি, আমিই কাজ করতেছি, দুনিয়ার আর কেউ কাজ করতে পারতেছে না।" তখন সে এরকম ভুলভাল বুঝায়া তাকে কি করলো? তার সদস্য করে নিল। নিঃসন্দেহে এটা হারাম। যারা এই কাজটি করেছেন তারা হারামের মধ্যে আছেন। এবং যত কথাই বলেন, যত যুক্তিই দেন ভাই, আপনি হারাম খাচ্ছেন। আপনি হারামের মধ্যে আছেন। কারণ এটা হালাল বিজনেসটা আপনি হারামে পরিণত করলেন। নিঃসন্দেহে আপনি হারামে পরিণত করে ফেললেন। সো এই কাজটি যারা করবেন না তারা তো হারামের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। আপনারা তো নিঃসন্দেহে যদি এই বিষয়টি আপনারা বুঝেন তাহলে এটা করবেন না। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা পরিশ্রম ছাড়া আমরা টাকা পেয়ে যাই। এখন আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করি। সেটা বলে যে, "ভাই আমরা তো অন্যের কাছ থেকে টাকা পাই। আমরা অনেকে ওই অন্যের কাছ থেকে টাকা নেন, আপনি অন্য কাজ করে সেই টাকাটা আপনি খান বা অন্য টাকাটা সেই টাকাটা আপনি পান।" তো আমি এখানে স্পষ্ট করে বলতে চাই প্রিয় ভাইরা, পৃথিবীতে ২ ধরনের বিজনেস আছে। একটি হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস, আরেকটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। পৃথিবীতে ট্র্যাডিশনাল বিজনেসে কিন্তু আপনাদের এই ধরনের কাজ আপনাকে দেয় না। তারা আপনাকে দিয়ে কাজ করায় এবং তাদের জব আকারে আপনাকে কাজ করায় এবং তারা জব হিসেবে আপনাকে বেতন দেয়। পৃথিবীর কোন জায়গায় আপনি কাজ করবেন যেখানে সে ইনকাম না নিয়ে, আপনি দ্বারা ইনকাম না করায় সে ইনকাম দেবে? কোন জায়গায় পাবেন না। ফর অ্যান এক্সাম্পল আপনাকে যদি আমি বুঝাই, যেমন ধরেন আপনি প্রাণ কোম্পানি অথবা আরএফএল কোম্পানি। তো এইখানে চাকরির সিস্টেম কি? চাকরির সিস্টেমটা হচ্ছে সেখানে কিছু ক্রাইটেরিয়া থাকে, কিছু কন্ডিশন থাকে। তো আপনি যখন তাদের কাছে চাকরি নিতে যাবেন তখন তারা আপনাকে ইন্টারভিউ নেবে, আপনার পরীক্ষা নেবে। পরীক্ষা নেওয়ার পর আপনি যখন সিলেক্ট হবেন তখন আপনার ভাইবা বোর্ডে নিয়ে যাবে। ভাইবা বোর্ডে নিয়ে যেয়ে বলবে, "ভাই আপনার এই কন্ডিশন আছে।" কন্ডিশন গুলো কি? আপনি প্রতি মাসে সেলস রিপ্রেজেন্টেটিভ আছে এসআর হিসেবে আপনি জয়েন করতে পারবেন। ওকে? তো অ যখন আপনি সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়েন করলেন, তখন বলবে, "ভাই আপনার বেতন হচ্ছে ৳১৫,০০০, টিএডি হচ্ছে ৳৬,০০০।" তো আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে প্রতি মাসে আপনি মিনিমাম ৳৩,০০,০০০ সেল করতে হবে। এই ৳৩,০০,০০০ যখন আপনি সেল করতে পারবেন, তখন আপনি এই ৳১৫,০০০ বেতন পাবেন, ৳৬,০০০ টিএডি পাবেন। যদি সেল না করতে পারেন, তাহলে আপনার আ মিনিমাম একটি টাকা দেয়া হবে। সেটাও কিন্তু আপনার বিক্রির উপর নির্ধারণ করে দেয়া হবে। তখন কিন্তু সে কি করবে? সে এই যে এটার উপর সই করবে, এটার সিগনেচার করবে, একটা বন্ড দিবে বা একটা তার সাথে একটা ডিড হবে। সেই ডিডটা কোম্পানি অথরাইজড যারা আছে তারা লিখে দিবে এবং সে কাজ করতে যাবে। সে বিক্রি করবে। এরপরে সে এখন যেকোনোভাবে বিক্রি করতে পারে। সে নিজে বিক্রি করতে পারে, ভাই দিয়ে বিক্রি করতে পারে, বিভিন্নভাবে বিক্রি করতে পারে বা কাউকে ৳২ দিয়ে বিক্রি করতে, ৳১০ দিয়ে। তার কাজ হলো ৳৩,০০,০০০ সেল করে দেয়া।
সে ঘরে বসে বিক্রি করতে পারে, অনলাইনে বিক্রি করতে পারে, সবকিছু করতে পারে। কোম্পানি দেখে সে কিভাবে বিক্রি করছে, বিক্রি হয়েছে কিনা 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা বিক্রি হলে তাকে 15,000 টাকা বেতন দেবে, 6,000 টাকা টিএ দিয়ে দিবে প্রিয় বিজনেস পার্টনার। তাহলে ওখান থেকে সে বেতন পেয়ে যাচ্ছে। এরপরে যখন তার একটু প্রমোশন হয়, 3 লক্ষ টাকা সেল করে, যখন দেখা যায় 3 লক্ষ টাকা 3 মাস পর্যন্ত সেল করছে, সেল করার পরে এখন বলে ভাই আপনি তো ভালো সেল করছেন, আপনি তো ভালো আমাদের কোম্পানি সম্পর্কে জানেন, ভালো বুঝেন, তাহলে আপনাকে এখন সে আবেদন করে আমাকে প্রমোশন দেন। হ্যাঁ আমি ভালো কাজ করি, আপনি আমি 3 লক্ষ টাকা বারবার পূরণ করেছি, এবং আমি অনেক ভালো আপনাদের কোম্পানি সম্পর্কে আমি একটা পরীক্ষা দিতে চাই, এই পরীক্ষাটা পাস আমি আমাকে প্রমোশন। তখন বলে হ্যাঁ আপনি একটা পরীক্ষা বসেন, পরীক্ষা যদি পাস করেন তাহলে আপনাকে প্রমোশন দেওয়া হবে। তখন পরীক্ষা দেয়, আবার তাকে ভাইবা বোর্ডে ডাকা হয়। ভাইবা বোর্ডে ডাকলে তখন তাকে বলা হয় যে ভাই আপনি এত 3 লাখ টাকা বিক্রি করছেন, এবারে আপনি 5 জন সেলস রিপ্রেজেন্টেটিভ আপনাকে দেওয়া হবে, এবং আপনি হবেন এরিয়া ম্যানেজার, এবং আপনার এখন টার্গেট থাকবে 20 লক্ষ টাকা। এখন 20 লক্ষ টাকা আপনি সেল করলে আপনি বেতন এখন 25,000 টাকা, টিএ দিয়ে 10,000 টাকা। এবং আপনি যদি এটা ফুলফিল করতে পারেন তাহলে আপনি এই যে কক্সবাজার থেকে বা অমুক জায়গা থেকে আপনি ভ্রমণ করে আসতে পারবেন। তখন সে বলে হ্যাঁ আমি এটা করতে পারবো। তখন সে 5 জন সেলস রিপ্রেজেন্টেটিভ নেয়। এভাবে করে করেই কিন্তু আপনারা জানেন যে এভাবে করে করে তারপরে এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, এরপরে ডিএমডি, এরপরে এমডি, এরপরে আপনার উপরে যত কিছু আছে সেখান সাথে। এমডির কাজ কি? ম্যানেজিং ডিরেক্টরের কাজ কি? এমডির কাজ হচ্ছে এই যে ডিভিশনাল ডিএমডি যারা থাকে, ডিভিশনাল ম্যানেজার যারা থাকে, তাদেরকে ডাকে নিয়ে আসে। তাদেরকে ডাকে নিয়ে আসে বলে যে দেখেন আপনার অধীনে এই 5,000 এরিয়া ম্যানেজার আছে বা 2,000 এরিয়া ম্যানেজার আছে, আপনার এবার টার্গেট হচ্ছে 10 কোটি টাকা। আপনি 10 কোটি টাকা সেল করবেন। 10 কোটি টাকা সেল করলে আপনার বেতন করা হবে এ মাস থেকে 1.5 লক্ষ টাকা। এবং আপনি যদি এটা ফুলফিল করেন আপনার থাইল্যান্ডে ভ্রমণ দেওয়া হবে, থাইল্যান্ডে আপনি ঘুরে আসতে পারেন, অথবা আপনার ল্যান্ড ক্রুজার গাড়ি দেওয়া হবে, করলা গাড়ি দেওয়া হবে। তখন সে এটা উপরে কাজ করে। কাজ করার পরে সে কি করে, সে কিন্তু মাঠে যায় না, নিজে কিন্তু মাঠে যায় না। সে কি করে, সে তখন সবাই এরিয়া ম্যানেজারকে ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে আসে বলে এই শোনো, তোমার টার্গেট এত, তোমার টার্গেট এত, তোমার টার্গেট, তোমার এই টার্গেটটা যদি পূরণ করো, গত মাসে তোমার 45,000 টাকা বেতন ছিল, এখন থেকে তোমার বেতন হবে 50,000 টাকা, এবং তোমাদেরকে কক্সবাজার ভ্রমণ দেওয়া হবে। তারা ঠিক অনুরূপভাবে অন্যদেরকে ডাকে নিয়ে আসে। এভাবে করে 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 তারা কিন্তু ফুলফিল করে এবং তারা বেতন। কোনদিন কি আপনারা এটা প্রশ্ন করেছেন যে আপনাদের এই কাজটি হালাল হচ্ছে না হারাম হচ্ছে? তারা তো একই পদ্ধতি অবলম্বন করতেছে, একই পদ্ধতি অবলম্বন করে তারা টাকা ইনকাম করতেছে, ঠিক না? এখন আমার কথা হচ্ছে যে আপনারা যারা বলেন যে আপনারা পরিশ্রম না করে টাকা নিচ্ছেন, পরিশ্রম করে, প্রথমত পরিশ্রম করে টাকা নেওয়া যায় না। এখানে পরিশ্রম করে টাকা নিতে হয়। প্রত্যেকটি ব্যক্তি পরিশ্রম করে টাকা নিচ্ছে। দ্বিতীয়ত আপনারা যারা বলেন যে আপনারা যারা নিজেরা যারা নিচের লোকেরা যারা কিনতেছে তাদের টাকা আপনি পাচ্ছেন, এ কথাটা একদম সম্পূর্ণ ভুল। প্রথমেই আমরা একটি যখন আমরা এখানে রেজিস্ট্রেশন করি, লাইসেন্স করি, অথবা যখন আমরা এখানে কাজের জন্য আবেদন করি, অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন ফর্মেই লেখা থাকে যে আপনি যদি এত পরিমাণ টাকার সামান সেল করতে পারেন তাহলে আপনি 6% পাবেন। এখানে বলা হয় নাই যে আপনি অমুকের কাছ থেকে টাকা পাবেন। আপনি বলছে কোম্পানি দিচ্ছে যে আপনি 6% সেল করলে আপনি 100 পিবি সেল করলে বা 6,000 টাকা সামান করলে আপনি 6% পাবেন। এরপরে আপনি বলল যে আপনি টিমের মাধ্যমে আপনি কিভাবে বিক্রি করবেন, আপনি একা বিক্রি করবেন না টিমের মাধ্যমে বিক্রি করবেন, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আপনি বিক্রি করলে এত টাকা বিক্রি করলে আপনি 9% পাবেন, এভাবে করে 25, এরপরে আপনার 71% পর্যন্ত আপনি পাবেন। সেখানে কিন্তু আমরা সিগনেচার করি এবং সেখানে আমরা ডিক্লারেশন দেই হ্যাঁ এই কাজটি করলে আমরা এইভাবে আমরা পাবো, আপনি আমাকে দিবেন, আমরা রাজি আছি। তখন আমরা এগ্রি করে তাদের সাথে বন্ডিং করি বা চুক্তি করে আমরা কাজে আত্মনিয়োগ করি। এবার আপনারা ক্লিয়ার হন। ব্যাপারটা হচ্ছে আমাদের চুক্তি হয় কার সাথে? চুক্তি হয় কিন্তু কোম্পানির সাথে, কোনো ব্যক্তির সাথে কিন্তু চুক্তি হয় না। আর কোনো ব্যক্তির কাছ থেকে আমরা টাকা পাই না। আমাদের টাকাটা কিন্তু সম্পূর্ণভাবেই কোম্পানি আমাদেরকে দিচ্ছে। এখন কোম্পানি আমাদেরকে এটা ডিক্লারেশন দিয়েছে যে আপনি এই পরিমাণ বিক্রি করলে এই টাকাটা পাবেন। ইভেন আপনি মারা গেলে আপনার এটা চলতে থাকবে এবং আপনার ফ্যামিলি এটা বিলংস করবে, এটা তারা পাবে। তাহলে আপনার আমার তো কিছু বলার নাই। আর আপনার এখান থেকে বলার নাই যে আপনি আপনার কাছ থেকে টাকা পাচ্ছেন বা অন্য কাছ থেকে টাকা পাচ্ছেন, কোম্পানি এটা দিচ্ছে, আপনার কাছ থেকে কেন নিচ্ছে? আপনার কাছ থেকে কোন টাকা নিচ্ছে? আপনি কোন টাকা দিচ্ছেন? বরঞ্চ আপনি এইখানে যখন আইডি করলেন, আপনি যখন সামান কিনতে যাচ্ছেন 25% ডিসকাউন্টের টাকা পাচ্ছেন, সরি আপনি সামান পাচ্ছেন এবং আপনিও একটা ইনকাম পাচ্ছেন। সো এখানে কিন্তু সম্পূর্ণভাবে হ্যান্ডেল করতেছে কোম্পানি, এবং কোম্পানি কিন্তু নির্ধারণ করে দিয়েছে আগেই, এটা আপনি চুক্তিবদ্ধ হয়েছেন এবং চুক্তিবদ্ধ হয়েছেন যে এই পরিমাণ কাজ করলে বা এই পরিমাণ করলে আপনি এই টাকাটা পাবেন। স্পষ্ট, এটা তো আপনার আমার জন্য একদম স্পষ্ট দলিল। সো এখানে হারাম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ হচ্ছে আমরা তো কোম্পানির সাথে ডিট করেছি, কোনো ব্যক্তির সাথে ডিট করিনি।
সো আমাদের কেন এটা হারাম হবে? যদি আরএফএল এটা হারাম না হয়, যদি প্রাণ কোম্পানিটা হারাম না হয়, তাহলে আমাদেরটা কেন হারাম হবে? আমি আরো বলবো যে বরঞ্চ কোম্পানি ন্যায্য অধিকার আমাদেরকে দিচ্ছে, ন্যায্য অধিকার আমাদের দিচ্ছে। আরএফএল আপনাকে ন্যায্য অধিকার দিচ্ছে না, প্রাণ আপনাকে ন্যায্য অধিকার দিচ্ছে না, কারণ হচ্ছে আপনি যে পরিমাণ সেল করছেন, যে পরিমাণ পরিশ্রম করছেন, কোম্পানি আপনাকে সেই পরিমাণ দিচ্ছে না। আপনি আরো অনেক বেশি অ্যাবজর্ব করেন, আরো অনেক বেশি এখান থেকে পেতে পারতেন, কিন্তু কোম্পানি সেটা কিন্তু দিচ্ছে না। প্রিয় ভাই এবং বোনেরা, তাহলে আপনারা নিঃসন্দেহে বলতে পারেন যে অন্য কোম্পানিগুলো, বিশেষ করে মার্কেটিং যে কোম্পানিগুলো, তারা যেভাবে বিজনেস করছে সেম ওয়ান আমরা সেভাবে বিজনেস করছি। পার্থক্য হচ্ছে আমরা এখান থেকে মালিক পক্ষ হতে পারছি, 2% প্রফিট শেয়ারের মালিক হতে পারতেছি, কিন্তু আনফরচুনেটলি আমরা অন্য কোনো কোম্পানি থেকে সেখানে কিন্তু মালিক হওয়ার কোনো সুযোগ নেই, বরং সেখানে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করা হচ্ছে, এবং আমরা সারা জীবনই আমরা তাদেরকে গোলামে পরিণত হচ্ছি। কোনো স্বাধীনতা আমাদের নেই। পক্ষান্তরে ডিএক্সএন আমাদের স্বাধীনতা রয়েছে। ডিএক্সএন আমরা 100% আমাদের হক, আমাদের অধিকার আমরা নিতে পারছি, এবং একটা সময় আমরা ফ্রিডম লাইফ লিড করছি, এবং একটা সময় আমরা মালিক পক্ষ হয়ে যাচ্ছি। সেই কোম্পানি সেটা আমাদের জন্য এনশিওর করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা এমন কোন জায়গা কি পাবেন যে 100% হালাল? তারপরে আমি আপনাদেরকে বলি, তারপরে এই জিনিসটা আপনাদেরকে বলে রাখি। আপনি বুকে একটু হাত দিয়ে বলেন তো, আপনি কোন পেশায় জড়িত আছেন? সেই পেশাটুকু কতটুকু হালাল? মুখের চাপা দিয়ে না বলে, তর্কের খাতিরে তর্ক না করে আপনি একটু নিশ্চিন্তে, নীরবে, একটু গোপনে আপনি একটু ভাবেন তো যে আমি যে কাজটা করি, আমি যে কাজের সাথে জড়িত, আমার যে ইনকাম সেটা কতটুকু হালাল? আর আমি আজকে যে বর্ণনা দিলাম সেই বর্ণনার সাথে মিলান তো ডিএক্সএন কতটুকু হালাল? আমি বলবো না 100% ডিএক্সএন হালাল, আমি বলবো না। কারণ ডিএক্সএন 100% হালাল। হালাল তখনই হবে যখন একটি দেশে, একটি ব্যবস্থাতে, সরকার ব্যবস্থা যখন 100% ইসলামী হয়, ইসলামিক ওয়েতে চলে, তখন কিন্তু আপনি 100% সেটাকে ইসলামিক করতে পারবেন, 100% সেটা বলা যায়। সরকার ব্যবস্থা যদি ইসলামিক না হয়, তাহলে কিন্তু 100% সেই সিস্টেমটা আপনি করতে পারবেন না। কোনো না কোনো ভাবে সেটার মধ্যে হয়তো কিছু বিষয় থাকবেই। তবে আমরা বলতে পারি, আমরা কিন্তু তার জন্য দায়ী থাকবো না। কারণ হচ্ছে এটা সিস্টেমটা ওরকম ছিল। বাট আমরা এখান থেকে দেখেছি, বুঝেছি যে এইখানে কোনো প্রকার আমাদের দ্বারা হারাম কাজ হচ্ছে না। আমরা হারামের সাথে জড়িত নাই। তাহলে আমাদেরটা কেন হারাম হবে? কেন হালাল হবে না? সো আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে করতে পারেন। এরপরেও ডিসিশন ইজ ইয়োর্স। আপনার ডিসিশন। এত কিছু জানা পড়া বোঝার পরেও আপনি যদি মনে করেন না এর চেয়ে আপনি হালাল কোনো বিষয়ের সাথে জড়িত আছেন, এর চেয়েও হালাল কোনো বিষয় আপনি পেয়েছেন এবং সেভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। আপনি যে প্রয়োজনীয় ডিমান্ডস রয়েছে সেটা পূরণ করতে পারবেন, মানুষের উপকার করতে পারবেন, মানুষের হেল্প করতে পারবেন, আপনি পরিচ্ছন্ন জীবনযাপন করতে পারবেন। একদম ভালোভাবে নিজেকে আ পরিচ্ছন্ন রাখতে পারবেন। যদি মনে করেন ডিসিশন ইজ ইয়োর্স, আপনি চলে যেতে পারেন সেখানে। দেখছেন আপনার দরকার নাই। কিন্তু আমরা বলি যে আমাদের এরকম কোনো মাধ্যম আমরা পাইনি, বা এরকম আমরা জিনিস দেখিও নি যে ডিএক্সএন চেয়ে ভালো রয়েছে। ডিএক্সএন চেয়ে ভালো ইনকাম করা যায়, হালাল ইনকাম করা যায়, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ইনকাম করা যায়। এই বিষয়টি আমি এখনো পাইনি। আমি যদি পাই তাহলে আমি সেখানে চলে যাব। বাট আমার মনে হয় ডিএক্সএন আমি যেটা ইনকাম করছি সেটা অন্যান্য পেশার চেয়ে অনেক বেশি, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বেশি পিওর, অনেক বেশি হালাল। সো প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনারা নিজেরাই চিন্তা করবেন। আর যাদের কাছ থেকে আপনারা ফতোয়া নেন, বা যারা বিভিন্ন ধরনের ফতোয়া দেয়, আসলে আপনারা নিশ্চয়ই বিভিন্ন স্কলার থেকে জেনেছেন যে কোনো বিষয়ে হালাল ফতোয়া দিতে বা হালাল বলতে কোনো দলিল দিতে হয় না। আপনি যেকোনো বিষয়েই হালাল বলে দিতে পারবেন যেটা হালাল। বাট কেউ যদি এটাকে হারাম বলে, তাহলে আপনাকে স্পষ্ট দলিল দিতে হবে এটা হারাম। স্পষ্ট করে বলতে হবে। তেনা পেছায় কোনো প্রশ্ন বা কোনো যুক্তি দেয়া যাবে না। আপনি স্পষ্ট করে বলতে হবে এটা হারাম। সেই ধরনের যদি কোনো স্পষ্ট যুক্তি দিয়ে বা প্রমাণ দিয়ে বলতে পারে যে ডিএক্সএন হারাম, তাহলে আমরা ডিএক্সএন ছেড়ে দেব। আর এ পর্যন্ত আপনাদের সুখের সংবাদ, খুশির সংবাদ এ পর্যন্ত কেউ এটা দিতে পারে নাই। কেউই দিতে পারে নাই। চ্যালেঞ্জ কেউই গ্রহণ করে নাই। বরঞ্চ আমাদের পাকিস্তানের এবং অন্যান্য বড়, বড় আলেমরা এটা দিয়েছেন, মতামত দিয়েছেন ডিএক্সএন হালাল। আপনারা সেই ভিডিওটিও দেখেছেন। সেই লেখাটাও রয়েছে আমাদের কাছে। নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন আ মাওলানা রফিক ভাই। তিনি সেটা উপস্থাপন করেন। যেহেতু আমি মাদ্রাসার স্টুডেন্ট নই, মাদ্রাসায় পড়িনি, সেই বিষয়গুলো আমি বললাম না। আমি জেনারেল এর আলোকে আমাদের যতটুকু ইসলামিক অর্থনীতি আমরা পড়েছি, ইসলামী অর্থনীতিতে মানদণ্ডের মধ্যে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টুকু আপনাদের সাথে আলোচনা করলাম। তবে আপনাদের এটা বলতে পারি যে ডিএক্সএন আপনারা নিশ্চিন্তে করতে পারেন। এরপরেও আমি বলব যে আপনার বিবেক রয়েছে, আপনার চেতনা রয়েছে, আপনার বুদ্ধি রয়েছে। সেটা কিন্তু আপনারা অবশ্যই
নিজেরা চিন্তা করবেন, চিন্তা করার পরে বুঝবেন যে আপনি যে বিষয়টি করছেন বা যে বিষয়টির দিকে আগাচ্ছেন তার থেকে ডিএকশন কি আসলে খারাপ? আসলে কি ডিএকশন এ সেরকম বিষয় রয়েছে? যদি না থাকে তাহলে কেন ডিএকশন করবেন? অবশ্যই ডিএকশন করবেন। আর যদি মনে করেন যে না এই বিষয়গুলো আমাদের কাছে ভালো লাগে না, এই বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে আরাম, প্লিজ আমাদেরকে ইনফর্ম করেন। দেখি আমরা আসলে কোন বিষয়গুলো আপনার ভালো লাগে না। পার্টিকুলার বলতে হবে যে এই বিষয়টি আপনাদের হারাম। তাহলে আমরা পার্টিকুলার প্রশ্নের উত্তর দিতে পারব। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমাদের অনেক ভিডিও রয়েছে এ বিষয়ে। গত পর্বে আমরা একটা আ ভিডিও করেছিলাম, একটি প্রোগ্রাম করেছিলাম। সেখানেও আমাদের আ সেই ভিডিওটি আপনারা পাবেন। তো আমি গিয়াস ভাইকে বলতে চাই, যদি কেউ কোনো প্রশ্ন করতে চায় তাহলে আমি প্রশ্নের জবাব দিতে পারি। যদি মনে করেন, তাহলে আমি জবাব দিতে পারি। জি লিডার, এখন প্রশ্ন উত্তর নিচ্ছি না। যেহেতু আমাদের আরেকজন স্পিকার এখানে আছেন। কারণ হয়তো উনার কথাগুলো আরো শোনার পরে কোনো প্রশ্ন আসবে না আশাবাদী ইনশাআল্লাহ। যদিও আসে ব্যক্তিগতভাবে সবাই পার্সোনাল প্রশ্ন করবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ।